বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, সচেতন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি একটি যুগ উপযোগী এবং সমসাময়িক ভিডিও তৈরি করতে যাচ্ছি, যার ভিতরে দেশের যে প্রবাহমান বা যেগুলো ঘটে গেছে এরকম কিছু কথা আসবে। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখি, ভিডিও থেকে আমার জ্ঞান হয়। আমি একটা ভিডিও দেখলাম, অতি সাধারণ একটি মেয়ের ভিডিও। সেই ভিডিওতে মেয়ে উল্লেখ করেছে যে কতগুলো কাজ, যে এই কাজগুলো কারা করে। যেমন এই মেয়েটা বলেছে যে একাধিক বিবাহ কারা করে, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা এবং সমাজের উপর শ্রেণীর লোকেরা। ঘন ঘন বউ তালাক কারা দেয়, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা এবং একেবারে উপর শ্রেণীর লোকেরা। বড় ধরনের চুরি ডাকাতি পরদ্রব্য অপহরণ কারা করে, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা এবং সমাজের একেবারে উপর শ্রেণীর লোকেরা। অন্যায় অপরাধ কারা করে, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা এবং সমাজের একেবারে উপর শ্রেণীর লোকেরা। বৃদ্ধ নিবাসে কাদের বাবা মা থাকে, উচ্চ শিক্ষিত সমাজের উপর শ্রেণীর লোকদের বাবা মা বৃদ্ধ নিবাসে থাকে, কিন্তু সমাজের একেবারে দরিদ্র সীমার নিচে অবস্থান যারা করছে তাদের বাবা মা বৃদ্ধ নিবাসে থাকে না। তাহলে এতটুকু পার্থক্য। তাহলে আমাদের সমাজে শিক্ষিত এবং অশিক্ষিত লোকের ভিতরে পার্থক্যটা বোঝা যাচ্ছে। কথাটা বললাম এই কারণে যে বর্তমানে আপনি লক্ষ্য করছেন যে কোনো প্রাইমারির প্রধান শিক্ষকের নামে কোনো অভিযোগ নেই এবং তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই, গ্রেপ্তারি পরোয়ানা নেই। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নিকটবর্তী অতীতের যে ভিসি ছিলেন তিনি খুব মাকসুদ কামাল, আমার ইয়ারমেট। তিনি বেশি দিন ছিলেন না, তার ব্যাপারে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। তাছাড়া বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এমন কোনো বিশ্ববিদ্যালয়ের নেই যে যার ভিসির নামে অভিযোগ নেই, দুর্নীতি দমনে অভিযোগ নেই এবং গ্রেপ্তারি পরোয়ানা অপেক্ষায় রয়েছে। আমি যদি নাম উল্লেখ করি, জগন্নাথ কলেজের ভিসি ছিলেন, এটা নাম উল্লেখ করতে সমস্যা নেই, মিজানুর রহমান সাহেব। ওনার কথা শুনে টক শোতে যে কথা উনি বলতেন, সবাই বলতেন যে ওনাকে যুবলীগের জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয় ভিসি না করে যুবলীগের সভাপতি করলে ভালো হতো। এই যে ওনার দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, এটা কিসের লক্ষণ? মোসাহাবার লক্ষণ, সরকারকে অয়েলিং করার লক্ষণ। আমি যদি দু একটি
আমার দৃষ্টিতে দুই একটি ভালো ব্যক্তির নাম উল্লেখ করি, ভদ্র ব্যক্তির নাম উল্লেখ করি, তাহলে বলবো যে কর্নেল তাহেরের ভাই আনোয়ার হোসেন, তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেওয়া হয়েছিল, টিকে থাকতে পারেন নাই। কেয়ারটেকার গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তিনি এবং প্রফেসর হারুনার রশিদ কী বক্তব্য রেখেছিলেন এটা আপনাদের মনে আছে। আমি যদি নাম উল্লেখ করি, আজকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রতিষ্ঠাতা ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর, ব্যক্তিগতভাবে এই দুইজন লোককে আমি পছন্দ করতাম। আজকে দেখেন, সেই 30 সালে একটা উপজেলায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়, এটা বিরাট ব্যাপার, কল্পনা করা যায় না। এখানে একটা বিশ্ববিদ্যালয়ের পিছনে হাজারে হাজারে কোটি টাকা ইনভেস্ট করতে হয়, সেটা একটা উপজেলায় একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সৌমিত্র শেখর, দেখেন তার নামে কত বড় অভিযোগ চলে আসছে। কোনো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের নামে কোনো অভিযোগ আসেনি। আজকে ডক্টর কলিমুল্লাহ, ওনাকে আমি ভালো জানতাম এবং উনি অনেক কাজের সাথে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। ওনার নামে যে অভিযোগের কোনো অন্ত নেই, শেষ নেই। সবচেয়ে বড় কথা হলো, উনি হেলিকপ্টারে একবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন সশরীরে, তাছাড়া আর যাননি। ঢাকায় অফিস প্রতিষ্ঠিত করে ঢাকায় বসে উনি অফিস চালাতেন। আর একটা অভিযোগ হলো যে ওখানে যে নিয়োগ, ছোট এবং বড় সব ওনার ফ্যামিলির লোকজন। এগুলো কি বাস্তবে তারা কাজ করে, না তাদের নাম দিয়ে টাকা তোলা হতো? এগুলো এখন দুদকের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। তাহলে সমাজে আমরা কাদের প্রতি আস্থা রাখতে পারি, আমরা বিশ্বাস রাখতে পারি? আজকে আমি যদি নাম উল্লেখ করি, আমার চাকরির প্রায় শুরুতে 93-তে ফরিদপুরে ডিসি ছিলেন কে এম নুরুল হুদা। 93-তে কে এম নুরুল হুদা অত্যন্ত দাপটের ডিসি ছিলেন। সেই নুরুল হুদা সাহেবকে 18 সালে নির্বাচনের সিইসি করা হয়েছিল। আজকে একটা আয়াত মনে পড়ে, অত এজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খয়র। আজকে সিইসি কিন্তু বিচারপতি আব্দুর রৌফ সাহেব ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই নুরুল হুদা সাহেব সিইসি কিন্তু ফরিদপুরের শামসুল হুদা সাহেব ছিলেন, তার নামে তো কোনো কথা ওঠেনি। এই যে নুরুল হুদা সাহেব 18 সালে নির্বাচনের সিইসি ছিলেন, আজকে আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, জনগণ তাকে রাম ধুলাই দিয়ে, জুতার মালা গলায় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। পৃথিবীর যত চাওয়া পাওয়া, যত অর্জন সব শেষ হয়েছে। শুধু ওনারটা শুনে আফসোস করবেন কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী 1996-তে প্রধানমন্ত্রী, 2009 প্রধানমন্ত্রী, 2014-তে প্রধানমন্ত্রী, 2018-তে প্রধানমন্ত্রী, 2024-এ প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী,
এত সম্মান, এত দাপট বঙ্গবন্ধুর কন্যা, আজকে তার দেখেন বেইজ্জতি কাকে বলে। আল্লাহ পাক রক্ষা করছে যে 40 মিনিট ছাত্র আন্দোলনের ছেলেরা ধৈর্য ধরেছে, ওয়াকারুজ্জামান সাহেবের কথা শুনেছে, তা না হলে কী বেইজ্জতি হতো জানি না। তারপর আপনারা লক্ষ্য করেছেন যে অন্তর্বাস ঝুলিয়ে ঝুলিয়ে মানুষকে দেখিয়েছে, এবং ভারতের একজন বিশেষ চলচ্চিত্র অভিনেতা তিনি বলেছেন যে কতটা ক্ষোভ থাকলে ৭৬ বছর বয়সের একটা মহিলার অন্তর্বাস এইভাবে মানুষকে দেখানো হয়। আজকে দেখেন কত রকমের প্যারোডি করা হচ্ছে, মান সম্মান সব ধুলির সাথে চলে গেছে। বলতে এবং শুনতে লজ্জা লাগে যে মুখের ভিতরে প্রস্রাব করা হচ্ছে, সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। ইজ্জত মান সম্মান আসে আর যায়, অর্জন করতে অনেক সময় লাগে এবং মান সম্মান চলে দিতে সময় লাগে না। আপনারা লক্ষ্য করেছেন ৯৬ যে নির্বাচন, এই নির্বাচন ওই ৯৬ ফেব্রুয়ারিতে বিএনপি একটি নির্বাচন করেছিল, সেই নির্বাচনটি গ্রহণযোগ্যতা পায়নি, যার ফলে ৯৬তে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এরপর দীর্ঘদিন খেলার মাঠ থেকে দূরে সরেছিল। আবার ২০০৯ কেয়ারটেকার গভর্নমেন্ট ৭-৮ ক্ষমতায় ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ৭-৮ ক্ষমতায় ছিল, যার কারণে বিএনপিও রাজনীতি থেকে দূরে সরে পড়েছে। আওয়ামী লীগ তার গোড়া মজবুত করতে সক্ষম হয়েছে। ৯ সালে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এরপরে ২০১৪, ২০১৮, ২০২৪ এই ৩টা নির্বাচন কী নির্বাচন হয়েছে এটা বলার অবকাশ রাখে না। আপনারা সবাই জানেন বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচন করতে সাহস পাচ্ছে না, নির্বাচনী পরিবেশ তারা পায়নি, পোস্টার ছাপাতে দেওয়া হয় না, তাদের হয়নি, তাদেরকে মহাসমাবেশ করতে দেওয়া হয়নি। যেখানে মহাসমাবেশ ডেকেছে সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন ভোট কতটুকু হয়েছে আপনারা জানেন। আমি নিজেও মাঠ পর্যায়ে ক্ষুদ্র একজন প্রিজাইডিং অফিসার হিসাবে কাজ করেছি। ৩৬% ভোট কাস্ট হয়েছে। দলীয় আওয়ামী লীগের দলীয় লোকগুলিও ভোট দিতে, সাধারণ কর্মী তারা মাঠে যেতে সাহস পায়নি, ভয় পেয়েছে, না জানি সেখানে কি হয়। তাহলে এমনিভাবে প্রশাসনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে যে এই মেডিকেলে ঢুকিয়ে রওশন এরশাদ সাথে আতাত করে বিরোধী দল পাতানো হয়েছে। রওশন এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল ছিলেন, জীবনে একটা কথা সংসদে বলতে পারেননি। এরপর তো আর নির্বাচনই লাগে নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশনই হয় নাই, কোনো খরচ হয় নাই, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় নাই। অথচ নির্বাচনের পিছনে হাজারে হাজারে কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা কি রিফান্ড করা হয়েছে জানি না, এটাও একটা প্রশ্নবিদ্ধ। হাজারে হাজারে কোটি টাকা একটা নির্বাচনের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু নির্বাচন যা হয়েছে, নির্বাচনই হয়নি, ভোট কেন্দ্রে কেউ যায়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাহলে সেই টাকা কি রিফান্ড করা হয়েছে? আজকে প্রশ্ন উঠতে পারে যে এই 14 সালে, 18 সালে এবং 24 সালে নির্বাচনী যে ব্যয় ধরা হয়েছে, সেই ব্যয়ের টাকা রিফান্ড করা হয়েছে কিনা। এমনিভাবে সরকারি টাকা, জনগণের কষ্টের টাকা এইভাবে অপচয় এবং আত্মসাৎ হচ্ছে। আমাদের একজন বিশেষ জ্ঞানী লোক
আমাদের একজন কি বলা হয় একজন বুদ্ধিজীবী গোলাম মাওলা রনি সাহেব তিনি আফসোস করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়দিনে 11 বার গরিবের টাকার বিনিময়ে বিদেশ ভ্রমণ করেছেন। ওনার কথায় বোঝা যায় যে ডক্টর ইউনূস প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। ডক্টর ইউনূস সরকারি প্রোগ্রামে বিদেশিদের আহ্বানে গিয়েছেন এবং তার অর্জনটা কী সেটা উনি লক্ষ্য করেননি। ওনাকে তো আমার সেই সাংবাদিক জালালির কথা মনে পড়ে। পটুয়াখালী যে ওনার বাড়িঘর ভেঙে দিয়েছে, এটা কি উনি জানে, আমরা কি জানি না? উনি নিজেকে অনেক পণ্ডিত মনে করে। আজকে সুরঞ্জিত সেনগুপ্ত তো তার কি বলা হয় অনাস্থা বা কি বলা হয় রিজাইনপত্র সাবমিট করেছে। ওনার তো ইংলিশে প্র্যাকটিস, ওনার স্টাফ বা ওনার যে পিএ সে বাংলায় লিখেছে তা বাংলায় উনি স্বাক্ষর করেছে। সেখানে 14টা ওয়ার্ড ছিল, সেই 14টা ওয়ার্ডের 9টা বানান ভুল। এইটা কে ধরেছে? গোলাম মাওলা রনি। কত বড় পণ্ডিত! আমি পরে দেখলাম, আমি পণ্ডিত না হলেও আমরা তো বাঙালি, বাংলা পড়তে পারি। আমরা পরবর্তীতে আমি সেই চিঠিটা দেখলাম যে 9টা বানান ভুল না, শব্দ ও গঠনে ভুল, এবং সেটা গঠনে ভুল বলতে কি টাইপে ভুল। শব্দটা একটু ফাঁক হয়ে গেছে, শব্দগুলো কম্পাউন্ড ওয়ার্ড হবে, ফাঁক হয়েছে, সেটাকে ভুল বলছে। আর বানান ভুল মূলত এই ভুলটা নয়ের ভুল, দন্ত মধ্য লেখা খুব কম লোকই পারে, এরকম 2টা বানান ভুল। তা উনি কত বড় পণ্ডিত! ওনাকে সাহায্য করতে লাগে হলো ওই দরবেশকে। তা উনি এইভাবে ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে। উনি আওয়ামী লীগের লোক, ডিগবাজি খেয়ে ধরা খেয়ে আবার বিএনপিতে আসছে, আর এখন ডক্টর ইউনূসের মতো লোকের সমালোচনা করছেন উনি। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে 2014 এবং 2018 এবং 2024 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে 3টি নির্বাচনে 2024 সালের যে নির্বাচন তো আর গ্রহণযোগ্যতা পায়নি, 6 মাস পর মুখ থুবড়ে পড়ে গেছে। এই নির্বাচনের যে চিঠি ছিলেন কাজী হাবিবুল আউয়াল, জানি না, আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ। ওনার কী পরিস্থিতি দাঁড়াবে এবং 2জন প্রেসিডেন্ট, তাদের যে কী পরিণতি দাঁড়াবে আমার জানা নেই। তবে আমি কারো অমঙ্গল কামনা করি না, আমি কারো প্রতি জুলুমও করতে চাই না। তবে লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত, যার যতটুকু প্রাপ্য সে ততটুকু যেন পায়। আপনারা জানেন যে কোনো অত্যাচারীর দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবা, শোষিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। অত্যাচারীকে কোনো দিন আল্লাহ পাক ছেড়ে দেয় না। আপনি যদি লক্ষ্য করেন, আজকে ফিরাউন, হামান, কামুন, আদ, সামুদ, এই যত লোকের যত গোত্রের নাম আপনি শুনেছেন, ফিরাউন, ফিরাউন, হারুন, কামান, লাত, মানাত, সামুদ, এই যত তারা অত্যাচারী করেছে তাদের পরিণতি কী দাঁড়িয়েছে, কিভাবে ফিরাউন সলিল সমাধি হয়েছে তার। আজকে সর্বশেষ যদি আপনি কল্পনা করেন যে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে খুন বা হত্যা করার ষড়যন্ত্রে যারা জড়িত ছিল, সেই মীর জাফর থেকে শুরু করে, সেই ঘোষেটি বেগম থেকে শুরু করে, শওকত জং থেকে শুরু করে, মিরন থেকে শুরু করে, মোহাম্মদ আলী থেকে শুরু করে, আপনারা দেখেন প্রত্যেকের কি করুণ মৃত্যু হয়েছে। আমি কয়জনের নাম বলবো,
আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন, আপনারাও জানেন যে কী শোচনীয় রূপে করুণভাবে এদের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক জালেমকে ক্ষমা করে না। আর বাংলাদেশে এখন দেখেন, আজকে আপনারা লক্ষ্য করেছেন যে 2014 এবং 2018-তে নির্বাচনী কাজের জন্য প্রশাসনে অন্তত ওই সময় যারা ডিসি এবং এসপি ছিলেন, তারা আজকে 2025 সালে ডিসি আর এসপি নাই, তারা বড় পর্যায়ে চলে আসছে। এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এদের মধ্যে যাদের চাকরি 20 বছরের উপরে তাদেরকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এদের মধ্যে যাদের চাকরি 20 বছরের কম, নির্বাচনের সাথে জড়িত ছিল, তাদেরকে ওএসডি করা হয়েছে এবং বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। এই হলো দেশের পরিস্থিতি। আপনারা জানেন বর্তমানে 50 জন সচিবকে অবসরে, গোল্ডেন হ্যান্ডশেক নয়, স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে। এমনিভাবে ক্ষমতায় থেকে অত্যাচারী সরকারের সহযোগিতা মোসাহাবা করলে যার পরিণতি যেটা হয় তাই হয়েছে। আজকে দেখেন বর্তমানে এই অতি নিকটবর্তী অতীত সরকারের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সচিব, মন্ত্রী পর্যন্ত প্রত্যেকের অবস্থা কি দেখেন আপনি। প্রত্যেকেই তো অন্যায়ের সাথে জড়িত। একজন ইউপি মেম্বার থেকে শুরু করে একজন মন্ত্রী, সিনিয়র সচিব পর্যন্ত। আজকে দেখেন বড় বড় অন্যায় অপরাধে সেই স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্র সচিব, সেই পুলিশের প্রধান, র্যাবের প্রধান, তারা এই অন্যায়ের সাথে জড়িত। আজকে দেখেন এদের কয়জনে স্ট্রোক করে মারা যায় যারা নেই। দেশের এই পরিস্থিতি আপনারা লক্ষ্য করেছেন যে 2014 এবং 2018 সালে যে কী নির্বাচন হয়েছে, দেখি নির্বাচন এমনিভাবে কায়দা করে, জুলুম করে, কৌশল করে ক্ষমতা ধরে রেখেছে, মসনদ ধরে রেখেছে। 41 সাল পর্যন্ত থাকার তার টার্গেট ছিল। আল্লাহ পাক অতিষ্ঠ হয়ে গেছেন, এর বিচার হয়েছে। মানুষ এখন আর স্বস্তি ফিরেছে। দেশে এখন জিনিসপত্রের দাম কিছুটা নাগালে এসেছে এবং যদিও চালের দাম, তেলের দাম, চিনির দাম কমেনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক জিনিসেরই দাম কমেছে। চাঁদাবাজি, হানাহানি, দলাদলি নেই। শুধু বিএনপির ভিতরে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। বিএনপির দুই গ্রুপে বিভিন্ন জায়গা দখল করে ক্ষমতা দখল করার জন্য তারা মারা যাচ্ছে এবং তারা ক্ষুধায় কাতর, তারা চাঁদাবাজি করছে। তাদের সরকারের তাদের দলের প্রধানের যে ইনস্ট্রাকশন, এরা তারা মানছে না। আর একটি কথা বলে আমি শেষ করব যে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে, এই বৈঠকে 2-2.5 ঘন্টার যে আলোচনা, সেই আলোচনা আর যাই হোক, নির্বাচনী ডেট নির্ধারণ করা হয়েছে। এইটা আমি জানি না, এটা আমার মুখে বলা ঠিক হবে না, তবে আমি যা শুনছি এইটার গ্রহণযোগ্যতা নেই। বিভিন্ন দল, রাজনৈতিক দল এবং সাধারণ লোকও বলে যে এত বড় একটা ইস্যু, জাতীয় ইস্যু, এটা কেবলমাত্র দুইজন ব্যক্তির আলোচনায় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আরও অনেক রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে সবাই মনে করে। আমি দেশে শান্তি চাই, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ, আল্লাহ আমাদের প্রতি রহমতের নজর দেখ। ডক্টর ইউনূসের মতো লোক দীর্ঘদিন বেঁচে থাকুক। এই লোকটাকে আমাদের দেশের মৌলবাদী শ্রেণীর লোকেরা ঘুষখোর বলে তাকে অনেক দুর্বল করে ফেলার চেষ্টা করেছে। না বুঝে ঘুষখোর বলেন, চিন্তা ভাবনা করে ঘুষখোর বলতে হবে। আপনি এইভাবে কথা বলে লোকটাকে
আমরা ঘায়েল করার চেষ্টা করতেছি। এখনও তারেক মনোয়ারের মতো লোকেরা ডাইরেক্ট ঘুষখোর বলে। এইভাবে একটা লোককে নিরুৎসাহী করবেন না। দেশের শুভ হোক, সকলের শুভ বুদ্ধির উদয় হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি